বস করে জ্ঞান জ্ঞান, কাজ গাদা গুচ্ছে, মুখখানা দিন রাত জীবে স্বাদ বুঝছে। জীবন সার্কাসে ট্রাফিসের খেলাতে, বিপি হাই সুখ নাই ইএমআই ঠেলাতে। একটাই আছে এর মোক্ষম রেমেডি, Care of comedy, 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 care of comedy. কমেডি তার আবার কে? আরে মগজেতে ঘুরপাক, দিলবিল চিন্তা, সপ্তাহে একদিন আমাদেরই চিন্তা। আরে করে প্রাণ খুলে এসে নিন, ফুর্তির জোয়ারেতে একটুকু ভেসে নিন। মন ভালো হতে চায় একটাই রেমেডি, বুঝলে? Care of comedy, care of comedy, care of comedy, the care of comedy, care of comedy, care of comedy, care of comedy, care of comedy. দেখি বাবা টোটো কোম্পানি স্কেলটা দাও তো। এই স্কেল শিখিয়েছিলাম, ঠিক স্কেল দে। ঠিক আছে, লয়টায় ঠিক মতো হয় যেন। দেখি লয় ধরো। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, প্রিয়তমা মনে রেখো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা আগের থেকে অনেকটা মানুষ হয়েছো। শোনো, এপিসোড শুরু হলে ঠিক এইরকম কর্ড দিয়ে এই লয় ধরবে, ভুল যেন না হয় এপিসোড শুরু হলে। হ্যাঁ, আরে এপিসোড শুরু হবে মানে এটা কি? এপিসোড তো শুরুই হয়ে গেছিল। এপিসোড শুরু হয়ে গেছে, তার মধ্যখানে এইটা বাজায়, লয় দে, ওই দে। তোর দ্বারা কিছুই হবে না। নে তুই শুরু কর, আমি আর গান দ্বিতীয়বার গাইবো না। আমি তো ঠিক জায়গায় ছিলাম, আমি তো ঠিক করেছিলাম। শুরু কর, ওরা কি বাজনা ফাজনা দিয়ে শুরু করে, শুরু কর। এই দেখো, এইভাবে হয় ব্যাপারটা। গুড ইভিনিং, নমস্কার, ওয়েলকাম টু আপনাদের প্রিয় শো যার নাম কেয়ার অফ কমেডি। আজ থেকে আসি, এখানে যুদ্ধ হবে হাসি। দেখুন, এপিসোড শুরু করার আগে আমাদের দুজন বিচারকের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। যার ফাটাফাটি গান দিয়ে আমরা এই এপিসোডটা শুরু করলাম, তাকে তো ইন্ট্রোডিউস করতেই হবে। আমার খুব একটা ইচ্ছে নেই। প্লিজ গিভ আ রাউন্ড অফ অ্যাপ্লজ for the one and only অম্বরীশ ভট্টাচার্য। আমাদের দ্বিতীয় বিচারক, এভার সো গ্ল্যামারাস, দুষ্টু মিষ্টি নায়িকা মিমি দত্ত। অম্বরীশদা, ফ্যানটা কেন দিলাম বলো? তার আগে আমায় তুই বল, মিমি দত্ত বলার পরে এইটার কি মানে? এটা কি হাত করা? আরে এইগুলো তুমি বুঝবে না, আমায় তো এটা দেখা। আরে এটা আমাদের জেনারেশনের জন্য, এটা তোমাদের জন্য। আরে ঠিক আছে, চলো তোমার জন্য দেখালাম। আকবর, তুমি আমার হয়ে দেখিয়ে দাও, পুরো টিম, টোটো কোম্পানি। অম্বরীশদার জন্য একটা জোরে কিছুই না হাত। যাই হোক, এই জোকসগুলো ল্যান্ড করছে না জানি, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের স্পেশাল জাজকে ডেকে নিই। ঠিক আছে, আমরা মূল পর্বে ঢুকি। আজকে যিনি আসছেন তিনি পর্দায় কখনো দুষ্টু লোক, কখনো ভালো লোক, কখনো তিনি রাশভারী একজন চরিত্র, আবার কখনো তিনি হাসি পাখি। প্লিজ ওয়েলকাম আমার খুব 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 প্রিয় অভিনেতা সন্দীপ ভট্টাচার্য। স্যার প্লিজ।
প্রথমেই বলি আপনারই ঢোকায় একটা খুব সুন্দর মিউজিক দেওয়ার কথা ছিল, হ্যাঁ। কিন্তু এদের দেখে তো আপনি বুঝতেই পারছেন কিউ মিস করে গেল। হে আরে কিউ মিস করলে হবে নাকি? আমি কি আবার আসবো? না 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 আপনি যতবার আসবেন ওরা ততবার ভুল করবে। না না এইরকম করলে এটাকে আগে ঠিক করো। সেটা ঠিক করবো স্যার। আপনি তো এর আগে অনেকবার দূরদর্শনে এসেছেন, হ্যাঁ, হ্যাঁ, আপনার হ্যাঁ। তো একটা অভিজ্ঞতা আছে, তো আপনি কিছু বলবেন ওদেরকে? আপনার কিছু ওয়ার্ড অফ অ্যাডভাইস আছে? আমি এখানে না এর আগেও প্রোগ্রাম করে গেছি, হ্যাঁ। হরিঘোষের গোয়াল। ওখানে আমি কাবুল থেকে বাবুল বৈদ্য এসেছিলাম। ডায়লগটা শুনতে হবে কিন্তু স্যার, এখন না। এইটা কি বললাম? না মানে আরেকবার একটু প্রপারলি, একটু একো ফেকো দিয়ে ঠিক আছে। প্রপারলি একটু পারফর্ম করবেন তো? ঠিক আছে ঠিক আছে, ততক্ষণ বলছি যখন করে দেবো। করে দেবেন? হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। আপনি আপনার সিটটা গিয়ে গ্রহণ করুন। এবার ডাকার পালা আজকের স্পেশাল পারফর্মারকে। আজকে যিনি স্পেশাল পারফর্মার তিনি একজন কমপ্লিট পারফর্মার। বলা হয় পশ্চিমবঙ্গের এমন কোনো মাঠ নেই যেখানে তিনি পারফর্ম করেন। গ্রাম বাংলায় যাত্রাকে নিয়ে তার কমেডি শো দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়। প্লিজ ওয়েলকাম অন স্টেজ আজকের পর্বের স্পেশাল পারফর্মার, বাংলার কমেডি কিং রাজু মিত্রা। সকলকে শুভ সন্ধ্যা এবং নমস্কার। প্রায় 150 কোটি মানুষের বসবাস আমাদের মহান দেশ ভারতবর্ষে। যেহেতু মানুষের সংখ্যা অনেক বেশি, তাই জীবিকার নির্বাহের জন্য রয়েছে নানান রকমের পেশা। আর একটু লক্ষ্য করে দেখবেন, প্রত্যেকটা পেশায় গ্রাহককে সন্তুষ্ট করার জন্য তথা গ্রাহক ধরে রাখার জন্য নানান রকম সুরে কথা বলা হয়। এখন প্রশ্ন জাগতে পারে যে একটা হাস্য কৌতুকের অনুষ্ঠানে এই 150 কোটি বিভিন্ন রকমের পেশা এইসব কেন বলা হচ্ছে? এর মধ্যে মজা কোথায়? মজা আছে। মজা হয় তখন যখন দীর্ঘদিন ধরে কোনো ব্যক্তি তার নিজস্ব পেশায় থাকার ফলে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যান যে বাস্তব জীবনে যখন তিনি কথা বলেন ওই পেশার ভঙ্গিমাতেই কথা বলেন, তখনই হয় মারাত্মক সমস্যা। ঠিক এইরকমই আমাদের পাড়ায় একটি ছেলে রয়েছে, সে ছোট্টবেলা থেকেই স্লোগানিং দিত। অ্যাকচুয়ালি আমাদের এলাকায় নানান রকম গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হলে ওকে স্লোগান দেওয়ার জন্য ডাকা হতো, কারণ খুব ভালো স্লোগান দেয়। এরপর ছোটোবেলা থেকে স্লোগান দিতে দিতে এখন এমন অবস্থা হয়ে গেছে ও সব সময় ওই স্লোগানের সুরেই কথা বলে। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, দাদা আপনার নাম কি? আমার বাবার নাম বংশী মদন, তার ছেলে আমি মদন, মদন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দাদা এইভাবে কথা বলছেন কেন? আপনি ভালো আছেন তো? এই অন্ধকারে জালো আলো তবেই আমি থাকবো ভালো, এখন আমি ভালো নাই, ভালো নাই, ভালো নাই। এ আবার যখন বাজারে গিয়ে সবজি কিনতে যায় সেখানে কিভাবে দাম জিজ্ঞেস করে জানেন? মনে করুন আলু কিনবে, তো আলুওয়ালার কাছে গিয়ে দাঁড়িয়ে মুঠো বেঁধে চোখ বড় বড় করে আলুওয়ালার উদ্দেশ্যে কিভাবে দাম জিজ্ঞেস করে, এই আলুওয়ালা তোমার আলুর কত করে কিলো? বলতে হবে বলতে হবে বলতে হবে বলতে হবে। এইভাবে দাম জিজ্ঞেস করাতে বস্তা ফেটে আলু বেরিয়ে যাচ্ছে। এইভাবে দাম বলা যায়? এটা তো বাজারের ব্যাপার। বাড়িতে এসে নিজের স্ত্রীর কাছে যদি খাবার চায় সেখানেও স্লোগান। নিজের স্ত্রীর কাছে মনে করুন ভাত চাইবেন, কিভাবে চাইবেন জানেন? কই গগিন্নি ভাত দাও, ভাত দাও, ভাত দাও, ভাত দাও। এরপর শুরু হবে যাত্রা। আমাদের পাড়ার চাঁদুদা বিগত 30 বছর ধরে উনি যাত্রা করে আসছেন, আর যাত্রায় উনি মূলত ভিলেনের রোলটাই বেশি করতেন। কিন্তু দীর্ঘদিন ধরে ওই একই পেশাতে থাকার ফলে উনিও কিন্তু ওই সমস্যাতেই উপনীত হয়েছে। তো উনি একদিন সকালবেলা পাড়ার মোড়ে চায়ের দোকানে বসে রয়েছেন, এমন সময় দেখলেন মদনা পেরিয়ে যাচ্ছে। ও মদনা হলো চাঁদুদার বন্ধুর নাতি। কোনো কারণে চাঁদুদা খবর পেয়েছেন গত রাত্রিবেলায়
তার বন্ধুর নাকি কিছু একটা সমস্যা হয়েছিল, এই জন্য সে মদনকে জিজ্ঞেস করছে। হ্যাঁ রে মদনা, শুনলাম গত রাতে তো দাদু নাকি কাতলা মাছের ঝোল খেয়ে পাতলা পাতলা। হ্যাঁ, তা সে কি আছে নাকি গেছে ডাক্তারখানায়? মদন কিছু বলতে যাবে সেই মুহূর্তে স্কুলের মাস্টারমশাই এসে হাজির। মানে যে স্কুলে চাঁদুদার ছেলে ভ্যাবলা পড়ে। মাস্টারমশাই তো চাঁদুদাকে দেখে বললেন, চাঁদুবাবু, আপনার ছেলে কিন্তু ঠিকমতো পড়াশোনা করছে না, আপনি একটু নজর দেবেন, একটু শাসন করবেন। চাঁদুদা কিন্তু কোনো কথা বলেনি, জানে বলতে গেলেই যাত্রা শুরু হয়ে যাবে। বাড়িতে গিয়ে চাঁদুদা তার ছেলেকে শাসন করছে। এদিকে আরো একটি মজার ব্যাপার, চাঁদুদার কাছে থেকে থেকে বাবার থেকে দেখে দেখে ছেলেও খানিকটা যাত্রা মার্কা হয়ে গেছে। শুরু হচ্ছে বাবা ও ছেলের শাসন। কোথায় কোথায় গেল হতভাগা ভ্যাবলা? স্কুলের মাস্টারমশাই মনের মাথায় আমাকে এমন করে অপমান করলেই লজ্জায় আমার মাথাটা কাটা গেল। কোথায় কোথায় ভ্যাবলা? ভ্যাবলা চলে আসছে। বাবা, এই তো আমি এসে গেছি বাবা। জীবনে এমন একটা ভালো কাজ করলি না যাতে তোর বাবার মাথাটা উঁচু হয়। বাবা, গতকালই তো একটা ভালো কাজ করি, আমি তোমার মাথা উঁচু করে দিয়েছি বাবা। সে কি রে? গতকাল তুই কি এমন ভালো কাজ করলি যাতে আমার মাথাটা উঁচু হলো, অথচ আমি জানতেই পারলাম না? বাবা, গতকাল দুপুরবেলা যখন তুমি ভাত খেয়ে কাঁড়ামোষের মতো ঘুমাচ্ছিলে, তখন একটা নয় দুটা নয় তিনখানা মোটা বালিশ আমি তোমার মাথার তলায় গুঁজে দিয়ে তোমার মাথাকে আমি উঁচু করে দিয়েছি বাবা। তোমার মাথা আমি উঁচু করে দিয়েছি। এই চাঁদুদার আবার একটি বাস রয়েছে, পাবলিক ট্রান্সপোর্ট। তো বাসটা কলকাতা থেকে যায় বাঁকুড়ার দিকে। মাঝে মধ্যে কখনো সখনো যদি কন্ডাক্টর না থাকেন তো উনি টিকিট কাটেন। তো একদিন বাস যাচ্ছে, ধর্মতলা থেকে ছেড়েছে, অনেক প্যাসেঞ্জার চেপেছেন। একজন দাদু সুন্দর সাদা ধুতি পরে উঠেছেন সেখানে। এবার দাদুকে উনি জিজ্ঞেস করছেন কোথায় নামবেন। না, উনি উনার স্টাইলে জিজ্ঞেস করছেন কোথায় নামবেন? ডানকুনি? না, তাহলে কি আপনি শক্তিগড়ে নামবেন? না, তাহলে নিশ্চয়ই আপনি বাঁকুড়াতে নেমে চলে যাবেন আপনার গন্তব্যস্থলে। হ্যাঁ, রাজু মিতা, অম্বরীশদা কি বলবেন? রাজুদার পারফরমেন্স তো মানে কোনো কথাই হবে না এটা নিয়ে। এবং রাজুদার পারফরমেন্সের মধ্যে একটা অভিনবত্ব থাকে সবসময় ওনার স্ক্রিপ্টের মধ্যে, যেটা আমি খুব কম মানুষের মধ্যেই পাই। স্ট্যান্ড আপ কমেডিয়ানদের মধ্যে এই অভিনবত্ব, যেখানে যাত্রাকে ধরে নিয়ে উনি আসেন এবং খুব অরিজিনাল স্ক্রিপ্ট হয়। থ্যাংক ইউ অম্বরীশদা। মিমি, নমস্কার আপনাকে। প্রথমেই বলি যে আপনি যে আজকে এখানে এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মানে আপনার ব্যাপারে অনেক শুনেছি, বাংলার মানুষ আপনাকে এত বছর দেখেছেন, কিন্তু আমার সামনে থেকে এভাবে দেখার সৌভাগ্য হলো, তার জন্য কেয়ার অফ কমেডিকে অনেক অনেক ধন্যবাদ। ওই যে পাঞ্চ টাইমিং এত ভালো, মানে রিয়েলি হ্যাটস অফ। কমেডিটা না সব থেকে কঠিন আর্ট। হ্যাঁ, এইটা রপ্ত করা মানে আমি জানি না, মানে যাত্রার দ্বারা হয় না আর কি, না না না, মানে একটু থাকে, ভেতরেই থাকে। এই যে সন্দীপদা বললো যে কমেডিটা অভিনয় করে হয় না, ভেতরে থাকতে হয়। একদম। যেমন সৌম্যর ভেতরে কমেডি আছে, ও রোমান্টিক বা সিরিয়াস কিছু করলেও সেটা কমেডি হয়। রাজুদা, একটা ব্যাপার বলা আছে, এখন বলবো না, ক্রমশ প্রকাশ্য তুমি দেখতে পাবে। এই লোকটাকে দেখে যতটা ইনোসেন্ট মনে, দেখো কি মিষ্টি ভাবে তোমার দিকে তাকিয়ে আছে, আদতে কিন্তু অতটা মিষ্টি নয়। তার পাশে তুমি এখন যদিও পছন্দ, তুমি যাত্রার মতন করে একবার বলবে, মানে আমি অভিনয়টা করব, তুমি একটা রোমান্টিক ডায়লগ বলো, আর আমি তোমার লিপসিং করে দেবো। চলো যাই, রেডি?
যেদিন তোমাকে আমি দেখেছিলাম কাজলা নদীর পাড়ে পদ্ম ফুলের পাতার পাশে দাঁড়িয়েছিলে তুমি পদ্ম ফুল তুলবে বলে, কিন্তু আমার কখনো মনে হয়নি তোমার চেয়ে পদ্ম ফুল সুন্দর। আমি শুধু তোমাকেই দেখে গেছি, তোমাকেই চেয়েছি, তোমাকেই চাবো। থ্যাংক ইউ সো মাচ রাজুদা। এই যে তুমি হেল্প করলে এই ব্যাপারটা অম্বরীশদাকে বোঝাও, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আসন গ্রহণ করো রাজুদা। স্যার Year of comedy. ডেকে নেব এই পর্বের প্রথম পার্টিসিপেন্টকে, সোনামুখী বাঁকুড়া থেকে সিধু হেস। সবাই ভালো আছেন তো? হ্যাঁ সব ঠিকঠাক? হ্যাঁ। সব ঠিক। তাহলে শুরু করা যাক। হ্যাঁ ছোটবেলায় মা আকাশে চাঁদ দিকাতো, হ্যাঁ। বাবা এক থাপ পড়ে বিশ্ব ব্রহ্মাণ্ড দিকায়, বাড়ির বউ দিনের বেলায় তারা দিকায়। আমার বাড়ির মধ্যে গ্রহ নক্ষত্র সম্পর্কে জ্ঞান পেয়ে যায়, নাসাটাই শুধু মায়া। পরীক্ষার প্রশ্নের উত্তর জানা না থাকলে এক লাইনও লিখতাম না, বরাবর ফেল করেছি, কিন্তু কয়েকটা নম্বরের জন্য ইতিহাসকে কখনো বিকৃত করিনি। অম্বরীশ দা, বিয়ের পর মেয়েদের পদবি পরিবর্তন করা বন্ধ হোক, কারণ স্কুল লাইফের বান্ধবীগুলোকে আমার খুঁজে পেতে দম বেরিয়ে। আমি একবার 7 দিনের জন্য স্কুলে সাসপেন্ড হয়ে গিয়েছিলাম। অঙ্কের মাস্টার মশাই জিজ্ঞাসা করেছিল এক্স এর ভ্যালু বল। আমি পড়াশোনা করতাম বাঁকুড়া জেলার ছোট্ট শহর সোনামুখীর বিজে হাই স্কুলে। আমি কিন্তু সঠিক উত্তর দিতে পারি নাই। আমি বলেছিলাম, স্যার ও আমার জীবন ছিল। সমদা, বউ চাই হট আর সংসারে আগুন লাগালেই দোষ। দাদা, এরকম তো চলতে পারে না। সমদা, আবার আমি তোমার কষ্টটা বুঝি, কেউ বুঝুক আর না বুঝুক। নিজের বাড়ি, নিজের ফোন, তাও আবার রাত 12টার পর চোরের মতো ঘাটতে হয়। অমরিতা, ভাবছি নিজের ওজনটা একটু বাড়িয়ে নেব। আজকাল মেয়েরা আমাকে খুব হালকা ভাবে নিচ্ছে। হাইট অফ অপমান কি বলুন তো? আমি মাঝে মধ্যে সুলভ শৌচালয়ে পেট পরিষ্কার করতে যেতাম। তা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সুলভ শৌচালয়ে কাজ করা ছেলেটা আমায় দেখে বলল, দাদা অনেকদিন পর এলেন, এখন কি খাওয়া দাওয়া কম করছেন? একটা সময় নিজেকে অক্সিজেন মনে হতো। কেউ একজন বলতো, তোমাকে ছাড়া 1 সেকেন্ডও বাঁচবো না। আর এখন কার্বন ডাই অক্সাইড হয়ে গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি। প্রেম ভালোবাসা তুচ্ছ, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। কিছু কিছু মেয়ে, আমি এই যুগের মেয়ে, কথাটা এমন ভাবে বলে শুনে মনে হয় আমাকে যেন ওই হরপ্পা মঞ্জুদারও খননের সময় খুঁজে পাওয়া গেছিল। কিছু কিছু সরকারি চাকুরিজীবী অবিবাহিত ছেলেরা আত্মীয় স্বজনের সামনে এমন ভাবে বসে থাকে যেন মনে হয় আকাশের ধ্রুবতারা। আর আমরা যখন আত্মীয় স্বজনের সামনে বসে থাকি, আত্মীয়রা এমন ভাবে তাকায় যেন 302 ধারা শেষ করে সোজা জেল থেকে আসছি। 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। সভ্যতার অনেকগুলো ধাপ আমরা পেরিয়ে এলাম। সেই ছোটবেলা থেকে দেখে আসছি, স্বাধীনতা দিবসের দিনে স্কুলে শুধু লাড্ডু আর বোঁদে, যেদিন কোল্ড ড্রিঙ্কস আর বিরিয়ানি খাওয়ানো হবে সেদিন বুঝবো দেশটা সত্যি এগোচ্ছে। থ্যাংক ইউ। বলে রাখি, স্যার শুধুমাত্র একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান না, উনি অলসো একজন তাঁত শিল্পী। মানে বেসিক্যালি আমাদের অলরাউন্ডার। একটা জোরে হাততালি।
দাও, পুরোটা বলো, বলো অমৃত দা বলো। অমৃত দাও বলো কেমন হলো পারফরমেন্স? সব ক্ষেত্রে তো অনেক কথা বলি, ওনার ক্ষেত্রে ছোট করে বলছি যে এখনো তো আমাদের নম্বর দেওয়া শুরু হয়নি। আজকে যদি নম্বর দেওয়ার মতো এপিসোড হতো, আপনি ভাই আমার থেকে ফুল মার্কস পেতেন। থ্যাংক ইউ। যেমন এনার্জি, সেইরকম স্ক্রিপ্ট, আর আমার যেটা বিশেষ করে ভালো লাগে একটা আঞ্চলিক টান আছে ওনার বলার মধ্যে, সেটা অসাধারণ। সেটাকে এত সুন্দর কাজে লাগালেন উনি ওনার পারফরমেন্সে। তুমি বললে খুব ভালো হয়, আপনার থেকে আমি অনেক ছোট। বলবো আস্তে আস্তে তুমি থেকে তুই সব বলবো, কিন্তু এই তো শুরু হলো, আজকে প্রথম দেখা হলো। প্রথম দেখাতেই আপনি যেভাবে অবাক করে দিলেন, তাতে আরো অবাক হওয়ার অবকাশ রইল আপনার কাছ থেকে। ধন্যবাদ, খুব ভালো লাগলো। জিও অমৃত দা, জিও, বলো বলো বলো, জিও জিও জিও। এইবার বলো, বউ দেখছে কিন্তু সাবধানে। কেমন পারফরমেন্স হয়েছে একটু বলুন আমার বউকে। আরে তোমার বউকে কেন বলবে, তোমাকে বলবে। প্রথমেই বলি, আপনি একটা অদ্ভুত মানুষ, মানে এত সরলতা নিয়ে আপনি আসলেন, আপনার মধ্যে একটা সরল ব্যাপার আছে এবং সেটা একটা অদ্ভুত, মানে ছড়িয়ে গেল সবার মধ্যে। মানে আপনার পারফরমেন্সটা খুব মাটির, একদম সোদা গন্ধ আছে একটা তার মধ্যে, আর অদ্ভুত এনার্জি আপনার এনার্জিতেই আমরা মানে মন ভালো করে দেওয়ার মতন আর কি। মানে ফার্স্টে আমি কি ওনাকে বলিনি, রিল্যাক্স করো, চলো। হ্যাঁ, মন একদম ভালো হয়ে গেল আপনাকে দেখে, মানে প্রচন্ড এনার্জি আপনার মধ্যে। থ্যাংক ইউ, বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ভালো ইউ। ভালো। তোমারটা ভালো। হ্যাঁ, চলো। নেক্সট সন্দীপ দাকে বলো, চলে বলো, ফিডব্যাক দাও, বলো ফিডব্যাক দাও কেমন হয়েছে? বলো। কেমন হয়েছে? দুরন্ত, মানে আপনি না একটা পকেট ডায়নামাইট। জিজ্ঞেস করো পকেট ডাইনামাইট মানেটা কি, কি বললো? ছোট ধামাকা বড়। জিও, সবাই নরমালি যায়, সিঙ্গার পারফর্ম করে নেচে নেচে তুমি যাবে আমার সাথে, ঠিক আছে? চলো 1 2 3 একটা মাইকেল জ্যাকসন। আপনারা দেখছেন সাম্প্রতিককালের বাংলার একমাত্র কমেডি শো কেয়ার অফ কমেডি। 8 থেকে 80 যুদ্ধ হবে হাসে। আপনাদের আবার মনে করিয়ে দিই, আমাদের এই শোতে থাকছেন 31 জন বাঘা বাঘা পারফর্মার, যাদেরকে আমরা ভাগ করেছি 5টা গ্রুপে। 4টে গ্রুপের পারফরমেন্স আমরা অলরেডি দেখে নিয়েছি, 25 জনের পারফরমেন্স আমরা অলরেডি দেখে নিয়েছি। তাহলে কতজন পড়ে রইল প্রভাকর? অঙ্কে কাঁচা 6 জন। তাহলে এখন কতজন পড়ে রইল? সিদ্ধুদা তো পারফর্ম করে নিয়েছে। কিছু বলবে সন্দীপদা, কিছু বলবে? না না, টোটো কোম্পানি এবার উঠে, টোটোই চালাতে হবে। যাই হোক, আমরা এগোবো আমাদের শো নিয়ে, আমাদের পর্ব নিয়ে। ডেকে নিচ্ছি নিউ টাউন উত্তর 24 পরগনা থেকে নিখিলেশ মণ্ডল। তো আমি সেদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, হ্যাঁ। হঠাৎ একটা ভদ্রলোক আমাকে দেখে, হ্যাঁ। এই দাঁড়া, তোর সারা শরীরের এই কি অবস্থা? সারা শরীরে শুধু হাড় আর রক্ত। ও মা, আমি তো একাদশীর দিন জন্মেছিলাম। হ্যাঁ, একাদশীর সাথে শরীরের সম্পর্ক কোথায়? দূর, ওই দিন তো ঘরে মাংস তোলাই বারণ। আগেরকার দিনে যে সমস্ত ছেলেমেয়েরা অঙ্কের সূত্র সমাধানের জন্য না পাওয়া জিনিসটাকে এক্স বলে ধরতো, এখন তারাই নতুন কিছু পাওয়ার জন্য পুরনোটাকে এক্স বলে ছেড়ে দেয়। এক কিপটে ভদ্রলোক মারা যাওয়ার আগে তার স্ত্রীকে বলে গেছেন, দেখো, মারা যাওয়ার পর আমার সব টাকা তুমি আমার সাথে কবরে দেবে। যথারীতি কদিন বাদে লোকটা মারা গেছে। ওনার কথা মতো ওনার স্ত্রী সব টাকা কবরে দিতে যাচ্ছেন। এমন সময় পাশ থেকে একটা ভদ্রলোক, দিদি এটা কি করছেন? আমার স্বামীর শেষ ইচ্ছে ছিল সব টাকা যেন ওর সাথে কবরে দেওয়া হয়। হ্যাঁ, আপনার স্বামীর শেষ ইচ্ছে ছিল বলে সব টাকা এভাবে নষ্ট করবেন? দেখুন, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, ওর শেষ ইচ্ছে আমি পূরণ করবই। এই শুনে লোকটা ভালো করে বাক্সের দিকে তাকিয়ে বলল, তা আপনার স্বামী সব টাকা এইটুকু একটা বাক্সে ধরে গেল? আরে না না, বাক্সে চেক রাখা, যখন দরকার ভাঙিয়ে নেবে। এক
একটা ছেলে আমের সাথে একটা মেয়ে কলার প্রেম হয়েছে। মেয়ে কলাটা ছেলে আমকে বলছে, হ্যাঁ। এ একটু রোমান্টিক কথা বলো না। ছেলে আমটা বলছে না পারবো না, প্লিজ একটু রোমান্টিক কথা বলো না। বললাম তো পারবো না। তুমি যদি রোমান্টিক কথা না বলো আজকে আমাদের ব্রেকআপ। এই শুনে ছেলে আমটা, এ প্লিজ আমি তোমাকে খুব ভালোবাসি, ব্রেকআপ করো না। একটা কাজ করো, তোমার রোমান্টিক কথা শোনার ইচ্ছে তো, তাহলে তুমি জ্যৈষ্ঠ মাসে এসো। জ্যৈষ্ঠ মাসে কেন? কারণ ওই মাসে আমি পেকে যাই। আমাদের টায়ারদা দেখি মন খারাপ করে বসে আছে। দাদা মন খারাপ করে বসে আছো? আর বলিস না, পাড়ায় খুব চোরের উপদ্রব বেড়েছে। কেন গো, কি হলো? কালকে সাইকেল চালাতে গিয়ে দেখি বেল নেই। ওমা, তারপর তারপর আর কি, আজকে বেল লাগাতে গিয়ে দেখি সাইকেল নেই। অম্বরীশ স্যার, বন্ধুর সফলতা দেখে সফলতার পিছনে দৌড়চ্ছিলাম। ও মা, পেছনে ফিরে দেখি আমার যোগ্যতা হোঁচট খেয়ে পড়ে আছে। টায়ারটা দেখি গাছে জল দিচ্ছে। দাদা গাছে জল দিচ্ছ? হ্যাঁ গাছে জল দিচ্ছি, জল দিলে ফুল ফুটবে। সেই ফুল নিয়ে গিয়ে একটা মেয়েকে প্রপোজ করব। ও বাবা, মেয়েটা যদি না বলে নো টেনশন, আবার গাছে জল দেবো। স্কুলে গঙ্গার সৌন্দর্য সম্পর্কে রচনা লিখতে দিয়েছিল, আমি লিখলাম গঙ্গার গতিপথ অনেকটা ক্রাশের মতো, নিজের অজান্তে কোথায় নিয়ে চলে যাবে কোনো হুঁশ থাকবে না। গঙ্গার জল অনেকটা প্রেমিকার মতো, লোকে যাই বলুক নিজের কাছে পবিত্র বলেই মনে হয়। আর সেই জল সরে যখন ভাটা আসে সেটা অনেকটা এক্সের মতো, পুরোটাই নোংরায় ভর্তি। থ্যাংক ইউ। নীলেশ মণ্ডল, অমরিশদার পারফরমেন্স। তোমার অভিনয় ক্ষমতা খুব ভালো, উচ্চারণ স্পষ্ট, স্মার্টনেস আছে। সব থেকে জরুরি জিনিস যেটা, তুমি সমস্তটা প্রিপেয়ার করে এসছো, খুব ভালো মুখস্থ করে এসছো, কনফিডেন্সটা সেই জন্যে দেখতে পাওয়া যাচ্ছে। বেশ কিছু জোকস ভালো, কিন্তু কিছু জোকস আবার ততটা ভালো নয়। তোমাকে একটু মাথায় রাখতে হবে যে এই মঞ্চে কিন্তু খুব শক্তিশালী সমস্ত পারফর্মার্স রয়েছে। হ্যাঁ, আমরা গত কয়েকটা এপিসোডে তাদের কিন্তু পারফর্ম করতে দেখেছি। ফলে তোমার এতগুলো গুণ যখন আছে, তাহলে তোমাকে ওইটা একটু কাজ করতে হবে যে তোমার জোকসগুলো যেন আরেকটু ইউনিক হয়, বুঝতে? তাহলে কিন্তু তুমি একটা বড় জায়গায় যেতে পারবে বলেই আমার বিশ্বাস। চালিয়ে নিখিলেশ, আমিও বলবো যে কয়েকটাতে প্রচণ্ড হেসেছি, আর কয়েকটাতে খুব যে হাসি পেয়েছে তা নয়। তা আমি বলবো যে একটু যদি জোকসের দিকে যদি আরেকটুখানি জোর দেওয়া যায় তাহলে খুবই ভালো হবে। আরেকটু স্মার্ট হতে হবে, আরেকটু এনার্জেটিক হতে হবে, পাঞ্চগুলোকে পাঞ্চের মতন দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ নিখিলেশ। দেখা হচ্ছে পরের পর্বে, চলো। আমার একটা রিকোয়েস্ট ছিল আমাদের জাজেসদের কাছে। হ্যাঁ, বলছি অম্বরীশ দা, মিমি, সন্দীপ দা, সবাই তো এখানে জোক শোনাচ্ছে, তাই আমি যদি একটা জোক দেখ, সারাদিন তো এটাই করছে। ওই জোক শোনালে আমাদের হাসতে হবে কি? না এরকম নেই, একবার শুনে দেখো। আমি তো খুব ভালো পারি আর কি। মানে একবার শোনাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বাজাবো। হ্যাঁ, এটার সাথে জোকটা জানে না, তখন তো প্র্যাকটিস করলাম। হ্যাঁ। 3 বন্ধু স্বপ্ন দেখছে। হ্যাঁ, 3 জনের স্বপ্ন দেখা শেষ। মিমির জন্য না আমার ইজ মাই ফ্যান, আমি জানতাম। হ্যাঁ, এই তো ইয়েস ফ্যান। প্রথম জনে স্বপ্ন দেখা শেষ হয়, তো তাকে জিজ্ঞেস করলো বাকি বন্ধুরা যে তুই স্বপ্নে কি দেখলি? সে বলল যে আমি দেখলাম নদীর তলায় যে পাথরগুলো থাকে সেগুলো সব সোনা হয়ে গেছে, আর আমি সব কিছুর মালিক হয়ে গেছি, সবগুলো মালিক হয়ে গেছে। দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করা হলো যে তুই কি দেখলি স্বপ্ন? সে বলল যে আকাশের তারাগুলো সব হিরে হয়ে গেছে, আর আমি সবগুলোর মালিক হয়ে গেছি। এইবার এলো 3 নম্বর বন্ধুর পালা, প্রভাকরের মতন একটা বন্ধু। তাকে জিজ্ঞেস করা হলো যে তুই স্বপ্নে কি দেখলি? সে বলল যে আমি আমার স্বপ্নে দেখলাম এইখানে মিউজিকটা চলবে না, এখানে পাঞ্চ। 3 নম্বর বন্ধুকে জিজ্ঞেস করা হলো যে তুই কি দেখলি স্বপ্নতে, বল। ও বলছে আমি দেখলাম যে তোরা এত কিছু পেয়ে হার্ট ফেল করে মরে গেছিস, আর সবকিছুর মালিকানা আমাকে দিয়ে গেছিস। কি মজা হয়েছে। ফিডব্যাক দাও। এটা কি করলি?
এটাকে কি বলে? না প্রেজেন্টেশনটা তো ভালোই ছিল। এটাকে ইংরেজিতে কি বলে যেটা করলি? কি বলে? স্ট্যান্ড আপ কমেডি। হ্যাঁ 50% হয়েছে, শুধু স্ট্যান্ড আপটাই হয়েছে। সন্দীপ দা পেরেছি তো, কিছুটা পেরেছি তো প্রেজেন্টেশন। দারুণ পেরেছিস, দারুণ পেরেছিস। সন্দীপ দা দাঁড়া, পুরোটা তো শুনবি। ও হ্যাঁ, হার্ট ফেল করে মরে গেল, দিয়ে কখন লিখে তোকে দিয়ে গেল সেইটা জানতে চাইছি। আবার শেষে আমার এই পারফরমেন্সের ফিডব্যাক যদি তিনি দেয়, আমি তো তুমি বলে দাও, আমি বলতে পারবো। আমি তো প্রথমেই দিয়ে দিয়েছি, জোকস ক্র্যাক করার আগে প্রথম লাইনেই হাসতে হাসতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। অমরিতা জানে না এখানে আমি পারফর্ম করলে কিন্তু আমি চ্যাম্পিয়ন হতাম। না, অম্বরীশ কনফিউশনে ছিল যে হাসবে না হাসবে ওই না। জন্য আমি থ্রু আউট হেসেছি, প্রথম থেকে শেষ ওইটাতে আর কি। পাঞ্চের জন্য অপেক্ষাই করি। আমি এলাম, হ্যাঁ প্যাক আপ করে দিচ্ছি, টাটা, বিরতি। Year of comedy. যেতে দিল না, পেমেন্ট আটকে যাবে বলবো। ঠিক আছে, দেখে নিচ্ছি পরের পার্টিসিপেন্ট। বনগাঁ উত্তর 24 পরগনা থেকে অভিক রায়। আমাদের পাড়ার ফটাসদা হসপিটালে ভর্তি, তো একদিন হসপিটাল থেকে দৌড়ে পালাচ্ছে, গেটে সিকিউরিটি আটকালো, বললো এই তুমি না পেশেন্ট, তুই পালাচ্ছ কেন? না নার্স বলছিল ভয় পাবেন না, এটা খুবই সাধারণ একটা অপারেশন, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। সিকিউরিটি বললো হ্যাঁ, তো নার্স তো আপনাকে ভালোই কথাই বলছে, আপনাকে সাহস দিচ্ছিল। আরে না, এই কথাটা নার্স আমাকে নয় ডাক্তারকে বলছিল। হঠাৎ দাদুকে বলছি, এই তোমার না আজকে চোখের ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, গেছিলে? হ্যাঁ গেছিলাম তো। তা কি বললো ডাক্তার? ধুর, ওটা একটা ডাক্তার নাকি? সে কি, কেন? আরে ওনার তো নিজের চোখে আমার থেকে বেশি খারাপ। আরে কি বলছো? আরে হ্যাঁ, উনি দিনের বেলা তো আমার চোখে টর্চ লাইট মেরে আমার চোখ দেখছিল। আমাদের ফটাসদার এক বন্ধু গোয়েন্দা বিভাগে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, তো ইন্টারভিউয়ের দিন অনেকটা লেট করে গেছে ইন্টারভিউ দিতে। এক্সামিনার বলছে কি ব্যাপার আপনি এত লেট করে আসলেন কেন? আসলে আমি সময়কে একটু সাসপেন্সে রাখি। বাহ, আপনার চাকরি কনফার্ম? স্যার মাইনে কত হবে? ওটাও সাসপেন্সেই থাক। ফটাসদা বছরের প্রথম দিন অফিসে গেল, অফিসের বস ফটাসদাকে 10,000 টাকার একটা চেক হাতে দিয়ে বলল গত বছর তুমি খুব ভালো কাজ করেছো, এটা তার ইনসেনটিভ। ফটাসদা তো খুব আনন্দিত, চেকটা হাতে নিয়ে বলছে এবছর যদি আমি এর থেকেও ভালো কাজ করতে পারি, কি দেবেন স্যার? চেকে সাইন করে দেব। আমাদের ফটাসদা প্লেনে করে ঘুরতে যাচ্ছে, প্লেন খুব শান্তভাবে উঠছে, ক্যাপ্টেনের ঘোষণা, মহিলা ও ভদ্রলোকগণ আমি আপনাদের ক্যাপ্টেন, আপনাদেরকে স্বাগত। আমি বলতে যাচ্ছি মাই গড, পুরো প্লেন চুপচাপ, সবাই ভয় পেয়ে গিয়েছে। কিছুক্ষণ বাদে আবার ক্যাপ্টেনের ঘোষণা, সরি আপনাদের ভয় পেয়ে যেতে হয়েছিল, আসলে একটু আগে এয়ার হোস্টেস কফি দিতে গিয়ে আমার জামাই পুরো ভিজিয়ে দিয়েছে জামাটা। এই শুনে ফটাসদা চিৎকার করে বলছে আপনার তো তাও জামা ভিজেছে, আপনার চুপ হয়ে যেতে দেখে আমার প্যান্টের কি অবস্থা একবার দেখিয়ে যান। এক গ্রামে এক কিপ্টে জমিদার ছিল, এই জমিদার ফটাসদার থেকেও বেশি কিপ্টে। এই জমিদারের একজন চাকর ছিল যে কিনা প্রতিদিন রাতে হ্যারিকেন নিয়ে তার প্রেমিকার সাথে দেখা করতে যেত। তো জমিদার এটা দেখে খুব বিরক্ত, প্রতি রাতে হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে যাওয়ার কি দরকার, অন্ধকারে তো যেতে পারে। একদিন চাকরকে ডাকলো, ডেকে বললো এই তুই অন্ধকারে প্রেম করতে যেতে পারিস না, হ্যাঁ হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে যাওয়ার কি দরকার? আমি যখন তোদের রানীমার সাথে প্রেম করতাম তখন অন্ধকারে প্রেম করতাম, বুঝলি? চাকর, হ্যাঁ সে আর বলতে হবে না, রানীমাকে দেখলেই বুঝতে পারি। এই থ্যাংক ইউ। আমার কেন যেন মনে হচ্ছে তোমার চুলের মতন তোমার জোকের ব্যাপারটা তুমি স্টপ করে রাখছো মেইন রাউন্ডগুলোর জন্য। হ্যাঁ, ওয়ার্ম আপে ছাড়লে না, চুল কবে মানে এটার পেছনে এটা রাজটা কি? খুলে নাও, খুলে নাও। হ্যাঁ খুলে নাও। হ্যাঁ এই তো, এইটা অম্বরীশ দা ভালো হয়েছে, কনফিডেন্ট, মুখস্থ করেছো, অভিনয় ভালো, সবই ভালো,
কন্টেন্টও খারাপ ছিল না, একটু তাড়াহুড়ো হয়েছে কখনো কখনো, সেটা হয়তো প্রথমবার বলে। তো তাড়াহুড়োটা একটু কমিয়ে দিয়ে পেসটাকে রাখতে হবে। আছে তোমার মধ্যে সবটাই আছে, কিন্তু আরো কিছু আমি আশা করব নেক্সট এপিসোডে। ভালো গো, ভালো, বেশ ভালো। হ্যাঁ হবে, মানে আমি বোঝা যাচ্ছে তোমার মধ্যে ওই মেটেরিয়াল আছে। থ্যাংক ইউ সো মাচ, একদম সোলজারের ববি দেওয়ার জন্য। উফ, আমি বলতেই তাই না? যাচ্ছিলাম। হ্যাঁ, এই যে এখানে আপনারা দেখছেন আপনাদের প্রিয় কমেডি শো কেয়ার অফ কমেডি। দেখে নিচ্ছি আমাদের পরের পার্টিসিপেন্ট আরামবাগ হুগলি থেকে সঞ্জয় অধিকারী। একটা প্রাইভেট মাস্টার হ্যাঁ, তার ছাত্রীকে বিয়ে করেছে, অষ্টমঙ্গলার শ্বশুর বাড়ি খেতে গেছে, শাশুড়ি মা থালা ভর্তি খাবার দিয়ে বলছে বাবা জীবন আর কি নেবে, সঙ্গে সঙ্গে জামাই বলল বাকি 3 মাসের মাইনেটা দিয়ে দিলে খুব ভালো হতো। আমাদের উৎকদা গ্রামের এক ডাক্তারের কাছে কম্পাউন্ডারের চাকরি পেয়েছে। এক মহিলা এসেই বলছে ডাক্তারবাবু শরীরে খুব ব্যথা। এই শুনে ডাক্তারবাবু বলছে ম্যাডাম ওটা ওষুধে সারবে না, ওর জন্য ফিজিওথেরাপি করতে হবে, আপনি বাড়ি চলে যান, আমি আমার অ্যাসিস্ট্যান্ট উটকোকে পাঠিয়ে দেব। ম্যাডাম বাড়ি চলে গেছে। কিছুদিন বাদ ম্যাডামের সঙ্গে ডাক্তারবাবুর আবার দেখা। ডাক্তারবাবু বলছে ম্যাডাম ব্যথা গেছে? হ্যাঁ ব্যথা তো গেছে, কিন্তু উটকো মোটেই যেতে চাইছে না। আমাদের পুকুরে জল কমানো হয়েছে, তারপরেই দেখি 2 কাকিমার মধ্যে তুমুল ঝামেলা একটা বাটিকে নিয়ে। এক কাকিমা বলছে ওটা আমার বাটি, পরশু হারিয়েছিল। আর এক কাকিমা বলছে না না ওটা আমার বাটি, 1.5 বছর আগে হারিয়েছিল, এখনো আলু পোস্ত লেগে আছে। সেদিন উটকো ও দিদিমাকে নিয়ে গেছে দাঁতের ডাক্তারের কাছে। ডাক্তার দিদিমার মুখে টর্চ মেরেই বলছে কই দিদিমা দেখে একটু মুখ খুলুন। সঙ্গে সঙ্গে দিদিমা বলছে তোমার বউ আমাদের পাড়ার বাপির সঙ্গে রোজ ঘুরতে যায়, রোজ পার্কে যায়, রোজ সিনেমা যায়, এর থেকে আর বেশি মুখ খুলিও না। আমাদের এই বাপিদারই ছেলে সাধু হবে বলে গভীর জঙ্গলের এক আশ্রমে চলে গেছে। আশ্রমের নিয়ম অনুযায়ী যার রান্নাঘরে যেদিন ডিউটি পড়বে তাকে রান্নাঘরে সেদিন পুরো কাজটা নিজে হাতে করতে হবে। তাই তার একদিন ডিউটি পড়েছে, সে রান্নাঘরে বসে বসে কুমড়ো কাটছে। তখনই বাপিদা গিয়ে হাজির। বাপিদা গিয়েই দেখে তার ছেলে কুমড়ো কাটছে। বাপিদা এই দেখেই বলছে বাবা তুই কুমড়ো কাটার জন্য আমাদের কাঁদিয়ে চলে এলি, তুই বাড়ি ফিরেছ, তোকে গাড়ি গাড়ি কুমড়ো দেবো, তুই ঘরে বসে খাবি। আমাদের উটকোদা একদিন দেখি বাড়ির বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে। আমি বললাম ও উটকোদা কাঁদছো কেন গো? আর বলিস না, আমার বাড়ির আজীবন সবাই নিরামিষ খায়, আর আমার ছেলে কাল পেঁয়াজ খেয়ে ফেলেছে, আমার বাড়ির মান সম্মান সব নষ্ট করে দিয়েছে। আর কেঁদো না কেঁদো না, ওকে জিজ্ঞেস করো ও কেন এমন করলো। জিজ্ঞেস করেছি তো, তা কি বললো? ও বললো রুটি আর চিকেনের সাথে পেঁয়াজ খেতে হেভি লাগে। সেদিন আমাদের উটকোদা ভাবলো আমি এমন ঘুমাবো যেন ভবিষ্যতে উঠি, তাই সে ঘুমালো। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে কত বছর পর উঠেছি দেখার জন্য টিভিটা অন করলো, টিভি চলছে না। সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ারে ফোন করেই বলছে আমার টিভি চলছে না, আপনার তাড়াতাড়ি লোক পাঠান। অনেকক্ষণ হয়ে গেল লোক আসছে না, আরও অনেকক্ষণ হয়ে গেল লোক আর আসছে না। সে ধিৎকারে নিজেই ঠিক করবে বলে ছাদে উঠলো। ছাদে উঠেই দেখে একটা পাখি অ্যান্টেনার ওপর ঘোরাঘুরি করছে। এই দেখেই বলে উঠলো যা বাবা এ কত বছর পর উঠেছে, এখন তো দেখছি পাখিরাও কাজ করে। আমাদের উটকোদা সেদিন ঘর একটু দেরি করে ফিরেছে। বৌদি তো রেগে আগুন। উটকোদা ঘর ঢুকতে যাবে, হঠাৎ হোঁচট খেয়ে এক কাছার। বৌদি রেগে মেগে উটকোদাকে ধরে তুলতে যাবে। উটকোদার একটা কথায় বৌদি সব রাগ কমে গেল। উটকোদা বলল আমাকে ছোঁবেন না, আমি বিবাহিত। আপনার জোকসের কন্টেন্ট খুব ভালো ছিল না, কিন্তু আপনার কনফিডেন্স এত ভালো
আপনি এত সুন্দর মুখস্থ করেছেন যাতে করে আপনি অনেকটাই বেরিয়ে গিয়েছেন। ব্যাপারটা পরিপূর্ণ হবে যদি আপনার জোকসের কন্টেন্টটা একটু রিচ হয়। থ্যাংক ইউ। কন্টেন্টের জন্যই একটু কোথাও গিয়ে টেল ড্রপ হয়ে যাচ্ছে, যে যেখানে পাঞ্চ লাইনটা মনে হচ্ছে আশা করছি, তো সেটা খুবই জায়গায় যাওয়ার আগেই আর কি হারিয়ে যাচ্ছে। তো সেটা একটু মানে সেটা আপনার মানে কন্টেন্টটাই একটু যদি বেটার হয়, একটু স্ট্রং হয়, তাহলেই আমার মনে হয় ঠিক হবে। বলার ভঙ্গিমাটা বড় ভালো লেগেছে, চালিয়ে যান, ডেফিনেটলি আরো 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 আপনার ভালো হবে। দেখে নিচ্ছি পরের পার্টিসিপেন্ট হায়াতপুর হুগলি থেকে সায়ন অধিকারী। ছোটবেলা থেকেই টিভিতে আসার স্বপ্ন ছিল, হ্যাঁ। কিন্তু পাড়ার লোকে বলতো এর জন্য অনেক কাঠ খড় পোড়াতে হয়। তাই ডিডি বাংলার অফিসের বাইরে কাঠ খড় পুড়িয়ে তবে এসেছি। নমস্কার। নমস্কার। নমস্তে। অম্বরীশ দা, আমি সাঁতার জানি না, তাই আমি স্বপ্ন ডুবে ডুবে দেখি। তখন আমি বেকার। একদিন স্বপ্নে দেখলাম আমি একটা চাকরি পেয়েছি। অফিসের বস একটা গাধার পিঠে কিছু ফাইল চাপিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। গাধার মুখের সাথে আমার মুখের মিল আছে। আর কিছুদিন পর হলো আমি সত্যি সত্যি চাকরি পেলাম। আর এখন বুঝতে পারছি ভোরবেলার স্বপ্ন সত্যি হয়। স্বপ্ন 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 দেখে মন। আহা, ছোটবেলায় আমি শুধুমাত্র 7 সাগর পেরোতে পারবো না বলে স্বপ্নে দেখা রাজকন্যাকে আমি চিঠি লিখলাম। প্রিয় রাজকন্যা, আশা করছি তুমি ভালো আছো, আর ভালো থাকবে নাই বা কেন, খাচ্ছ দাচ্ছ আর ঘুমোচ্ছ, যাকে আমার ভালোবাসা নিও। চিঠিটা লিখে সুন্দর করে মুড়ে পায়রার পায়ে বেঁধে দিলাম। বললাম যাও 7 সাগর 13 নদী পেরিয়ে চিঠিটা রাজকন্যাকে দিয়ে এসো। এতটা রাস্তার কথা শুনে পায়রাটা পোস্ট অফিস চলে গেল। সাধারণ মানুষ সাধারণ স্বপ্ন দেখে, আমি আজব স্বপ্ন দেখি। সেদিন স্বপ্নে দেখলাম আমি আর অমিতাভ বচ্চন স্টেশনে কুলিগিরি করছি। সন্ধ্যা হতে অমিতাভ বচ্চন গাড়ি নিয়ে বাড়ি চলে গেল, আমি স্টেশনে একা। পরে বুঝলাম কুলিগিরি তো আমি করছিলাম, ওনারটা তো শুটিং ছিল। তো স্বপ্নে সেদিন পৌঁছে গেলাম সাপের মাথার মণি খুঁজতে জঙ্গলে। এসে দেখি একটা কান নাগিনী সব ফোনা তুলে আমাকে বলছে আসো দুজনে নাগিন ডান্স করি। বললাম না, এই নাচটা আমার তোলা নেই। বলো কোনো অসুবিধা নেই, আমি শিখে দিচ্ছি। শুধুমাত্র হাত দুটো উপরে তুলে একটু কোমর, আমিও রেডি। যেই আমি হাত দুটো উপরে তুলেছি অমনি সাপটা গন্ধে অজ্ঞান হয়ে গেল। আমার খারাপ লাগছে, আমি তার কথা রাখতে পারিনি। স্বপ্ন 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 দেখে মন। সেদিন স্বপ্নে পৌঁছে গেলাম 1653 খ্রিস্টাব্দে। দিল্লির আগ্রায় তখন তাজমহল তৈরি হচ্ছে। আমি বালি সিমেন্ট দিয়ে মশলা মাখাচ্ছি। খানিকক্ষণ পর শাহজাহান এসে বললো কাজ শেষ হয়ে গেলে রান্নাঘরে এসো, আঙুল কাটতে হবে। সাজুদা আমি কথা দিচ্ছি আমি আর ডুপ্লিকেট তাজমহল বানাবো না। বললো তাহলেও এসো। আমি ভয়ে ভয়ে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে যেতেই উনি আমার হাতে একটা ছুরি ধরিয়ে দিলেন, বললেন নাও কাটো। দেখলাম 5 কিলো লেডিস ফিঙ্গার। শেষ করার আগে দুটো লাইন সকলের জন্য। ওকে। স্বপ্নে যদি সুখ মেলে স্বপ্ন দেখা ছেড়ো না। স্বপ্নে যদি সুখ মেলে স্বপ্ন দেখা ছেড়ো না। আগে শুধু সুখ খুঁজতে গিয়ে আবার স্বপ্নের নেশা ছিল না। স্বপ্ন স্বপ্ন দেখে মন। অমরিশ দা, সব কটা কন্টেন্ট যে খারাপ ছিল তা নয়, কিন্তু তুমি যেহেতু মুখস্থ বলছিলে তুমি পাঁচ লাইনগুলো একটাও ধরতে পারবে। বেশ কয়েকটা পাঁচ লাইন ছিল, কিন্তু এমন নয় যে একেবারে ছিল না। কিন্তু সেটার জন্য যে পজ, যে স্থায়িত্ব প্রয়োজন সেটা তুমি দিতে পারোনি, কারণ তুমি শুধুমাত্রই ওটা মুখস্থ বলছি। থ্যাংক ইউ অমরিশ দা। বেসিক্যালি তো আমরা হাসতে চাই, তো তুমি যদি ওই হাসিটা যদি মানে তুমি এমন একটা কিছু করবে যেটাতে আমরা সবাই হাসবো, তো রিল্যাক্স হয়ে যেতে হবে, মানে টেনশন নিলে হবে না। মানে হ্যাঁ, তুমি যদি নিজেই এত টেনশনে থাকো তাহলে সেই টেনশনটা এক্স্যাক্টলি সেটা তাহলে আমাদের উপরেও ছড়িয়ে পড়বে। তো দরকার নেই, তোমার হাতেই আমাদের মাহলটা চেঞ্জ হয়ে যেতে পারে। মানে ওখানে যে দাঁড়িয়ে আছে তার জন্যই আমাদের মাহলটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু বারবার। ঠিক আছে, ঠিক আছে, এটা বাদ যাবে না, নম্বর আমরা মজা করতে এসেছি, আনন্দ রাখো।
স্বপ্ন স্বপ্ন দেখে মন। হ্যাঁ, একটু কনফিডেন্ট থাকো, এনজয় করো, বিষয়টাকে বুঝে কোন জায়গাতে পাঞ্চটা দিতে হবে সে পাঞ্চগুলোকে দেওয়ার দরকার আছে। দেখা হবে সায়ন, পরের বার জমিয়ে হবে, কোনো ব্যাপার নয়। কি বললাম, এটা ওয়ার্ম আপ। পরের বার জমিয়ে হবে। জমিয়ে হবে। স্বপ্ন 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 দেখে মন। ইয়েস, গো। কারেক্ট। ইয়া। Year of comedy. দেখে নিচ্ছি আমাদের পরের পার্টিসিপেন্ট পশ্চিম মেদিনীপুর থেকে রাহুল রাজ। বাড়ি থেকে বেরোলাম, স্টেশনে গেছি, টিকিট কাউন্টারে হাত ঢুকালাম। ওই দাদা কলকাতা যাবো, একটা টিকিট দিন। কাউন্টারের লোক হাত দিয়ে টিকিটে হাত দিয়ে দিল, দিয়ে বলছে ভাই কলকাতায় যাচ্ছ, সাবধানে যাবে, ওখানকার লোক খুব চালাক হয়। ট্রেনে এসে বসলাম, ট্রেন চলছে, পাশে এক দাদু এসে বলছে কোথায় যাচ্ছ? বলছি কেন, ওই কলকাতায় যাচ্ছি, সাবধানে যাবে, ওখানকার লোক খুব চালাক হয়। হাওড়া স্টেশনে এসে নামলাম, ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করছি স্যার একটু দূরদর্শন যাব, কোন বাসে চাপবো? বলে ওই বাসটায় চেপে যাও। ভাই দিকে শোনো, এটা কলকাতা, সাবধানে থাকবে, এখানকার লোক খুব চালাক হয়। দূরদর্শনের গেটের সামনে এসে নামলাম, নেমে ওয়াচম্যানকে বললাম ভাই পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি, গেটটা খুলে দাও, এখানে কমেডি করব। ওয়াচম্যান, ভাই এটা কলকাতা, খুব সাবধানে থাকবে, এখানকার লোক খুব চালাক হয়। মাথা পুরো গেল ঘেটে। আরে দাদা এদিকে আসুন তো, সবাই বলছেন কলকাতার লোক খুব চালাক হয়, খুব চালাক হয়, এখানে কি দু একটা বোকাও নেই? ওয়াচম্যান বলছেন না, এখানে একটাও বোকা নেই, যদি আমাদের বোকার দরকার হয় আমরা পশ্চিম মেদিনীপুর থেকে নিয়ে আসি। তো যাই হোক, সেদিনকে পাড়ার এক দাদু, ও বললাম দাদু ও না, আমি না একটা মেয়েকে প্রেম করি, তাকে বিয়ে করতে চাই, কিন্তু একটু বলো তো বিবাহিত জীবনটা কেমন হবে? দাদু বলছে এদিকে আয়, মোবাইলের সব গানকে ডিলিট করে দিবি, একটা রাখবি, সারাদিন ওটা শুনবি, কেমন ফিল হয়? দাদু বলছে শোন, এসব প্রেম প্রীতি ছাড়, কলেজ লাইফে আমি যাকে নিয়ে পালিয়েছিলাম আজকে তাকে দেখে নিজে পালাচ্ছি। পরের দিন দাদুর সাথে আবার দেখা। হ্যালো দাদু, তোমার তো অনেক অভিজ্ঞতা আছে, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, যে বিশ্বস্ত স্বামী আর বিশ্বাসঘাতক স্বামী এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? দাদু বলছে শোন, বিশ্বস্ত স্বামী মৃত্যুর পরে স্বর্গে যায়, আর বিশ্বাসঘাতক পৃথিবীতেই স্বর্গের মজা নেয়। এখনকার দিনের বাচ্চারা এত ইন্টেলেকচুয়াল, কি প্রশ্ন করবেন? ওই দিনকে মাস্টার মশাই স্কুলে গিয়ে বাচ্চাকে বলছে বল্টু এদিকে আয়, সে কাপড় ধুয়েছে, তাকে কাপড় ধুতে হয়েছে, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? কোথায়? মাস্টার মশাই কাপড় ধুয়েছে আনম্যারিড, কাপড় ধুতে হয়েছে ম্যারিড। তো সেই দিনকে আমি একটা ছেলেকে বলছি, আমি যে বল্টু এদিকে আয় তো, বলতো ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরানোর উদাহরণ দে। বলছে মাস্টারমশাই কোনো বাড়ির প্রাইভেট টিউটার হয়ে এসে ওই বাড়ির জামাই হয়ে যাওয়া। তো আমার এক বন্ধু চলে গেছে প্রবচন শুনতে, সাথে বউকে নিয়েছে, শাশুড়িকে নিয়েছে, পৌঁছেছে, সাধু বাবা বলছে এখানে কারা কারা স্বর্গে যেতে চায় হাত তোলো। বন্ধুর শাশুড়ি আর বউ দুজনে হাত তুলেছে। বন্ধুকে বলছে তুই যাবি না? না আমি যাব না, ওরা এখান থেকে চলে যাক, এটাই আমার জন্য স্বর্গ হয়ে যাবে। তো যাই হোক চলি, কিন্তু যেতে যেতে এটাই বলে যাব, কারণ আজকে হাসানো খুব দরকার, এই পৃথিবী এমন হয়ে গেছে। যেতে যেতে এটা বলে যাই कि महफिल भी रोएगी हर दिल भी रोएगा, कश्ती डूबी मेरी तो साहिल भी रोएगा। महफिल भी रोएगी हर दिल भी रोएगा, कश्ती डूबी मेरी तो साहिल भी रोएगा। इतना प्यार दूंगा मैं इस दुनिया को मेरे दोस्त, मरने के बाद मेरा आशिक तो क्या मेरा कातिल भी रोएगा। क्या बात! थैंक यू, থ্যাংক ইউ সো মাচ রাহুল স্যার। অমরিশ স্যার পারফরমেন্স নিয়ে বলুন। আপনার কন্টেন্টের মধ্যে বেশ কিছু ভালো জোকস ছিল, কিন্তু সম্ভবত আপনি একটু নার্ভাস হয়ে রয়েছেন, হ্যাঁ একদম, একটু তাড়াহুড়ো করছেন। তাড়াহুড়ো করার ফলে অনেক উচ্চারণের গোলমাল হয়েছে। উচ্চারণের গোলমালটা কিন্তু একেবারেই মেনে নেওয়া যাবে। আপনি একদম পিঙ্ক হয়ে এসেছেন, সেটার জন্য মানে আপনাকে দেখতে খুব ভালো লাগছে এবং খুব মজার লাগছে। মজার লাগছে। বলে দিন আই এম আ পিঙ্ক প্যান্থার। না পিঙ্কিটাও বলা যেতে পারে। না পিঙ্কি, আচ্ছা পিঙ্কিটা তুমি বললে যা, আরে পিঙ্কি।
আচ্ছা সন্দীপ দা পিঙ্কির পারফরমেন্স কেমন লাগে? আপনার কস্টিউমটার জন্য না আমার একটু এক্সপেকটেশন বেড়ে গেছে। হ্যাঁ এক্স্যাক্টলি আমি ওইটাই বলছি। আপনি যেভাবে এলেন দাঁড়ালেন, কনফিডেন্সের অভাব এটা অনুভূত হয়েছে, মানে আপনার গ্রিপে নেই এটা বোঝা যাচ্ছিল। মন খুলে কাজ করুন। ঠিক আছে পিঙ্কিদা, এখন তো এটা তো ওয়ার্ম আপ, এরপরে তো মূল কম্পিটিশন। এখন পিঙ্ক প্যান্থার নামবে তো? বলো ক্যামেরার দিকে তাকিয়ে বলো, আই অ্যাম আ পিঙ্ক প্যান্থার। আই এম এ পিঙ্ক প্যান্থার। চলো আসুন, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা চলে এলাম এপিসোডের শেষে। সন্দীপ দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে স্পেশাল জাজ হয়ে আসার জন্য। সন্দীপ দার জন্য একটা জোরে হাততালি। তোমার সন্দীপ দা একটা রিকোয়েস্ট আছে। বললো আমাদের সবার তরফ থেকে, আমার টোটো কোম্পানি সবার তরফ থেকে, হ্যাঁ তুমি পরের এপিসোডেও থেকে যাও না প্লিজ। প্লিজ এই সবাই বলো জোরে, প্লিজ। তোমরা চাইছো সেটা? খুব প্রবল ভাবে। তথাস্তু। আরে আরেকবার। 30 জন পার্টিসিপেন্টসের পারফরমেন্স আমরা দেখে নিলাম, সব ভাগা পারফর্মার, আমরা প্রচন্ড এক্সাইটেড। কিন্তু মনে রাখবেন এটা শুধুমাত্র ছিল আলাপ পরিচয় পর্ব। এরপর থেকে শুরু হবে এলিমিনেশন, নম্বর দেওয়া, লোকে ছিটকে যাবে এই শো থেকে, কেউ এগোবে কেউ পেছবে। এবার থেকেই শুরু আসল যুদ্ধ। দেখতে থাকুন ডিডি বাংলায়, বাংলার একমাত্র কমেডি শো কমেডি। আপনি যে নম্বরটিতে ফোন করছেন সেই নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ করে পুনরায় চেষ্টা করুন। নেপুদা কি খোঁজে গেল, বলল আরে ম্যাডাম আপনি চুপ করুন তো, বৈধ হলে কি টয়লেটে ঢুকে ফোন করতাম। मैं निशा से प्यार करता हूँ, मैं क्यों नहीं उसे प्यार कर सकता, क्यों नहीं शादी हो सकती, क्योंकि मैं पागल हूँ। হ্যাঁ আপনাকে আমি 45 দিয়েছি 50। মিলে গেছে বিষয়টা কি মিলে গেছে? বলছে বউ জিম জয়েন করেছে, সপ্তাহে 3 কেজি করে ওয়েট কমাচ্ছে। আমি হিসেব করে দেখলাম আর 14 সপ্তাহ বউ ভ্যানিশ। বস করে জ্ঞান কাজ গাদা গুচ্ছে, মুখখানা দিন রাত জিভে স্বাদ উঠছে। জীবন সার্কাসে ট্রাফিসের খেলাতে, দিবি হাই সুখ নাই ইএমআই ঠেলাতে। একটাই আছে এর মোক্ষম রেমেডি। Care of comedy, 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 care of comedy. কমেডি তার আবার কে? আরে মগজেতে ঘুরপাক, দিলবিল চিন্তা, সপ্তাহে একদিন আমাদেরই দিনটা। আরে করে প্রাণ খুলে হেসে নিন, ফুর্তির জোয়ারেতে একটুকু ভেসে নিন। মন ভালো হতে চায় একটাই রেমেডি, বুঝলে? Care of comedy, care of comedy, care of comedy, the care of comedy, care of comedy, care of comedy, care of comedy, care of comedy.